নমস্কার বন্ধুরা, আমি অয়ন ভট্টাচার্য। গো সেন্সেবল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে অনেক দিন পরে কোভিড-19 সংক্রান্ত রিসার্চ পেপার অ্যানালিসিস নিয়ে এসেছি। হ্যাঁ, অনেক দিন পরে এলাম, কিন্তু এই মুহূর্তে বোধহয় বিষয়টি আরও বেশি প্রাসঙ্গিক। তার কারণ আমরা যদি গত কয়েকদিনের অ্যানালিসিস দেখি, গত কয়েকদিনের স্ট্যাটিস্টিক্স দেখি, তাহলে দেখব ভারতবর্ষ বোধহয় এই মুহূর্তে সবচেয়ে ওয়ার্স্ট অ্যাফেক্টেড, এবং টোটাল নাম্বার অফ কেসেস, টোটাল নাম্বার অফ ডেথস হু করে বাড়ছে। এই মুহূর্তে আমাদের লজিক্যাল থাকাটা খুব দরকার, এবং তার সাথে সায়েন্টিফিক অ্যাপ্রোচ ধরে রাখা দরকার। কারণ আমরা আবার হার্ড অ্যান্ড ফাস্ট লকডাউনে ফিরে যেতে পারবো না এখন, কারণ ইকোনমির অবস্থাও খুব খারাপ সারা পৃথিবীতেই, এবং ভারতবর্ষে এখন কোভিড-19 চূড়ান্তভাবে বাড়ছে। সেই অবস্থাতেও আমাদের কাজ করতে যেতে হচ্ছে। যাদের ওয়ার্ক ফ্রম হোম সম্ভব নয়, তাদেরকে ইকোনমিতে কন্ট্রিবিউট করতে হচ্ছে, এবং সেক্ষেত্রে আমাদের নিজেদের সচেতন এবং সায়েন্টিফিক থাকাটা দরকার। কোনো ম্যাজিকে বিশ্বাস করার দরকার নয়। যা স্টাডি হচ্ছে, যেরকম রিসার্চ হচ্ছে, সেই সম্পর্কে একটা সাধারণ ধারণা সবার থাকা উচিত বলে আমার মনে হয়। তো আজকে যে পেপারটি নিয়ে এসেছি সেটা অক্সফোর্ড ইউনিভার্সিটির প্রেস, সেখান থেকে বেরিয়েছে। সিলেক্টিং কন্ট্রোলস ফর মিনিমাইজিং সার্স CoV-2 অ্যারোসল ট্রান্সমিশন ইন ওয়ার্ক প্লেসেস অ্যান্ড কনজার্ভিং রেসপিরেটরি প্রোটেক্টিভ ইকুইপমেন্ট সাপ্লাইজ। অর্থাৎ ওয়ার্ক প্লেসকে আমরা কীভাবে সেভ করতে পারি যাতে এরোসল ট্রান্সমিশনের মাধ্যমে সার্স CoV-2 না যায়, এবং এমনভাবে এই মডেলটা বানানো, সেটা যদি ঠিকঠাকভাবে ইমপ্লিমেন্ট করা যায় তাহলে PPE বা প্রোটেক্টিভ ইকুইপমেন্ট, যেটা পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট, সেটারও দরকার অনেকটা কমবে। এবং যেহেতু কমবে, তখন যেখানে যেখানে এটা দরকার, আমরা জানি যে PPEর অভাব সারা পৃথিবীতে কিছু কিছু দেশের কাছে আছে, বাকি বেশিরভাগ দেশের কাছেই পর্যাপ্ত পরিমাণে নেই। ইভেন ভারতবর্ষ বিভিন্ন স্টেটে সব হাসপাতাল যদি আমরা সার্ভে করি, তাহলে দেখব অনেক হাসপাতালই পর্যাপ্ত পরিমাণে নেই। তাহলে সেক্ষেত্রে আমরা যাতে PPE অপটিমামভাবে, মানে অপটিমাইজডভাবে ইউজ করতে পারি, তো সেই জন্যে আমরা যদি ওয়ার্ক প্লেস ম্যানেজমেন্ট যাতে সবাই ইউজ না করে, যারা হাই রিস্ক তারা ইউজ করে, এবং আমাদের যারা সায়েন্টিস্ট কিংবা যারা রিসার্চার, তাদের এই মডেলটার মাধ্যমে এনশিওর করতে হবে যারা PPE ইউজ করছে না তাদের ক্ষেত্রেও এরোসল তাদের কাছ পর্যন্ত আসবে না। সেটা যদি আমরা এনশিওর করতে পারি, তাহলে PPE তারা নাও ইউজ করতে পারে, এবং সেক্ষেত্রে অপটিমাল ইউজ হতেই পারে। এটা একটা মডেল। এটা এই লিসা M. ব্রসিউ, জোনাথন রোসেন, রবার্ট হ্যারিসন এরা সাজেস্ট করেছেন। দেখা যাক মডেলটা কী। তাহলে আমরা জানি এখানে সিস্টেমকে 3 ভাগে ভাগ করা হয়েছে: সোর্স, পাথওয়ে আর রিসেপ্টর। তাহলে একটা ওয়ার্ক প্লেসে সোর্স অর্থাৎ ইনফেক্টেড পারসন, পাথওয়ে অর্থাৎ এনভায়রনমেন্ট বা এয়ার, যার মাধ্যমে যেটাকে মিডিয়াম করে এরোসল ট্রাভেল করছে, রিসেপ্টর বা আনএফেক্টেড পারসন, যার কোভিড-19 দ্বারা যিনি আক্রান্ত নন, তার কাছ পর্যন্ত, সেটাকে বলা হচ্ছে পাথওয়ে। এবং রিসেপ্টর হচ্ছেন যিনি আক্রান্ত নন কোভিড-19 দ্বারা, অর্থাৎ ইনফেক্টেড পারসন, যিনি ইনফেক্টেড নন তিনি, এবং এনভায়রনমেন্ট বা যে মিডিয়ামের মাধ্যমে এরোসলটা ট্রাভেল করবে। এটাকে যদি আমরা সিস্টেম ধরি, সেক্ষেত্রে পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট সবাই ইউজ করছেন আজকাল, এবং সেটা হওয়া উচিত। কারণ এখনও পর্যন্ত এটা একটা জাস্ট সাজেশন, বারবার বলছি এটা একটা সাজেশন। এখনও ডিটেইলড স্টাডি করতে হবে, ডিটেইলড ডেটা আগে গ্যাদার করতে হবে, তারপর তাকে অ্যানালিসিস করতে হবে, তারপর আমরা একটা ডেফিনেট ডিসিশনে আসতে পারি। কিন্তু এরা যে মডেলটা বলছেন সেটা আজ না হোক 6 মাস, 1 বছর পর, কারণ এখনও ভ্যাকসিন বেরোতে কোভিড-19 ধরে নিতে হবে, যদি বেরিয়েও যায় খুব শিগগিরই, তাও সেটা সারা পৃথিবীর সব মানুষের কাছে পৌঁছাতে 1-1.5 বছর, 2 বছর লাগতেই পারে। তো সেক্ষেত্রে PPEকে অপটিমামভাবে ইউজ করা খুব দরকার, এবং সেজন্য কনজার্ভ করা দরকার PPEকে। আমরা যদি এনশিওর করতে পারি মডেলের মাধ্যমে, যে মডেলটা ইউজ করা হবে, যে সোর্স বা পাথওয়েতেই আমরা এরোসলকে আটকে দেব, রিসেপ্টরে আর এসে পৌঁছাতে পারবে না, তাহলে আমরা PPEর অপটিমাল ইউজ করতে পারি। এটা এদের সাজেশন। তাহলে পেপারের অ্যাবস্ট্রাক্টটা দিলাম। গোল হচ্ছে পেপারে যা বলা হয়েছে যে টু আইডেন্টিফাই দ্য হাই রিস্ক জবস। তো এই আইডেন্টিফিকেশন কীভাবে করব, কী
প্যারামিটার থাকবে। স্বাভাবিকভাবে আমাদের কমন সেন্স যা যা বলে সেটা হচ্ছে যে এক্সপোজার, কতক্ষণ ধরে এক্সপোজ হচ্ছেন যিনি ওয়ার্কার এয়ারে, তার সাথে তার কাজের ধরন কী, তার কাজের এনভায়রনমেন্ট কী, তিনি কোথায় বসে কাজ করছেন, তিনি কেবিনে কাজ করেন নাকি একটা ওপেন স্পেসে কাজ করেন নাকি তাকে ঘুরে ঘুরে কাজ করতে হয়, এগুলোর ওপর বেস করে রিস্ক প্রোফাইল থাকে, রিস্ক র্যাঙ্ক থাকে, রিস্ক 1, রিস্ক 2, রিস্ক 3, রিস্ক 4। তো এই প্যারামিটারগুলোর ওপর বেস করে আমরা এক একটা জবকে কন্ট্রোল ব্যান্ডিং বা এক একটা ব্যান্ডে ফেলি। তো কন্ট্রোল ব্যান্ডিং কি, আমরা বিভিন্ন প্যারামিটার অ্যানালিসিস করে জবের ধরনগুলোকে বা প্রফেশনকে এক একটা ব্যান্ডে ফিট করাই। সেই ধরুন ব্যান্ড এ ব্যান্ড, বি ব্যান্ড, সি ব্যান্ড। এ ব্যান্ডের কিছু গাইডলাইন আছে, তো যদি সেই পার্টিকুলার প্রফেশন এ ব্যান্ড ফিট করে তাহলে সেই গাইডলাইনে যা যা বলা আছে সেইটা মেনে চলা হবে। বি গাইডলাইন যদি ফিট করে তাহলে বির জন্য স্পেসিফিক কিছু মেজার্স আছে যেগুলোকে মেনে চলা হবে, সির জন্য স্পেসিফিক কিছু মেজার্স আছে যেগুলো মেনে চলা হবে। তো এইভাবে একে বলা হয় কন্ট্রোল ব্যান্ডিং। এবং এর মাধ্যমে কী করা যাবে, টু কনজার্ভ পিপিই ফর হাই রিস্ক জবস। হাই রিস্ক জব যারা, হয়তো যে ব্যান্ডটা সবচেয়ে রিস্কি, তাহলে সেই জবের ক্ষেত্রে আমরা পিপিই ইউজ করতে পারবো। বাকিগুলো যদি না ইউজ করলে চলে তাহলে ইউজ করবো না, এবং সেক্ষেত্রে এর অপটিমাম ইউজ সম্ভব। এই এক্সপোজার ডিটারমাইন যে ফ্যাক্টরগুলোর মাধ্যমে হয়, আমরা যেরকম বললাম এয়ার কনসেন্ট্রেশন, যে কন্টামিনেটেড হ্যাজার্ডাস এয়ারবর্ন কেমিক্যাল থাকতে পারে এরকম এয়ার কনসেন্ট্রেশন কি, এবং সেটা কতক্ষণ, লেংথ অফ টাইম ইন কন্ট্যাক্ট, কতক্ষণ তার কন্ট্যাক্টে আছেন ওয়ার্কার। আর এক্সপোজার ডিপেন্ডস অন লাইকলিহুড অফ পার্সন টু পার্সন ইন্টারাকশন, যে তার কাজের ধরন এমন হতে পারে যে পার্সন টু পার্সন ইন্টারাকশন বেশি, যেরকম ডাক্তার, যেরকম ব্যাঙ্ক এমপ্লয়ি, যেরকম পুলিশ অফিসার্স বা ট্রাফিক পুলিশ যারা কাজ করছেন, তাদের পার্সন টু পার্সন ইন্টারাকশন বেশি এবং হবেই, এবং সেক্ষেত্রে পোটেনশিয়ালি ইনফেক্টেড পিপলের সাথেও ইন্টারাকশন হতে পারে। এইগুলোকে প্যারামিটার ধরা হচ্ছে। তার সাথে টোটাল ডিউরেশন অফ টাইম ওভার দ্য কোর্স অফ ডে অর শিফট সাচ পার্সন টু পার্সন ইন্টারাকশনস অকার। তো টোটাল ওয়ার্ক আওয়ারের মধ্যে যদি 8 ঘন্টা টোটাল কাজ করেন একজন মানুষ, তাহলে তার ভেতর কতক্ষণ তিনি সেই পার্সন টু পার্সন ইন্টারাক্টের অবস্থায় থাকছেন। এই প্যারামিটারগুলো ইউজ করে আমরা বিভিন্ন, তাহলে যে প্যারামিটারগুলো আমরা নিচ্ছি সেগুলো হচ্ছে এল, লাইকলিহুড অফ এক্সপোজার, যে এক্সপোজ যে তিনি হবেন তার লাইকলিহুড কী, সেটা 3টে ভাগ, আনলাইকলি, পসিবল আর লাইকলি। তো সেগুলোর এল প্যারামিটার সেটা L1, L2, L3। ডিউরেশন, কতক্ষণ তিনি এক্সপোজ হচ্ছেন, যদি 8 ঘন্টা ওয়ার্ক ডে হয় সেক্ষেত্রে 0 থেকে 3 ঘন্টা হলে D1, 3 থেকে 6 ঘন্টা হলে D2, 6 ঘন্টার বেশি হলে D3। তাহলে এই ডিউরেশন আর লাইকলিহুড এই প্যারামিটারগুলোর উপর বেস করে, এই ভেরিয়েবলগুলোর উপর বেস করে E1 বলে আরেকটি ভেরিয়েবল ডিফাইন করা হচ্ছে, একে বলা হচ্ছে এক্সপোজার র্যাঙ্ক, যেটা ডিপেন্ড করছে ডিউরেশন আর লাইকলিহুড, এই দুটোর উপর ডিপেন্ড করছে। আর রিস্ক র্যাঙ্ক যেটা, সেটা কি, যে কী এনভায়রনমেন্টে তারা কাজ করছেন, কী এনভায়রনমেন্টে কাজ করছেন। যদি কেবিনে থাকেন তাহলে তার রিস্ক র্যাঙ্ক হয়তো কম, যারা ওপেন এনভায়রনমেন্টে কাজ করছেন তার বেশি। এর ওপর বেস করে R1 থেকে R4 পর্যন্ত রিস্ক র্যাঙ্ক ভাগ করা হয়েছে, এবং রিস্ক র্যাঙ্ক আর এক্সপোজার র্যাঙ্ক এই দুটোর ভেতর কম্বিনেশন করে কন্ট্রোল ব্যান্ড ঠিক করা হয়েছে ABC। তাহলে ABC কন্ট্রোল ব্যান্ডের ক্ষেত্রে প্রত্যেকটা ব্যান্ড, মানে এক একটা প্রফেশন তাহলে A, B বা C কোনো না কোনো কন্ট্রোল ব্যান্ডে ফিট করে যাবে, এবং সেই কন্ট্রোল ব্যান্ডের কন্ট্রোল অপশানসগুলো কি, এ ব্যান্ডে যদি ফিট করে, এ ব্যান্ড হচ্ছে সবচেয়ে কম রিস্কি, সেক্ষেত্রে সোর্স কন্ট্রোল করলেই হবে। সোর্স কন্ট্রোলটা করব, তারপর পাথওয়ে কন্ট্রোল মানে মাঝখানে যে এনভায়রনমেন্টে কাজ করছেন, যে বায়ু, মানে সেই এয়ার কোয়ালিটিটা আমাদের কন্টিনিউয়াসলি মনিটর করতে হবে, তার হিউমিডিটি, তার টেম্পারেচার, এগুলোকে মনিটর করতে হবে, সেইটা পাথওয়ে কন্ট্রোল। তাহলে সোর্স কন্ট্রোল করলেই হবে, বা যিনি অ্যাফেক্টেড তাকে যদি আমরা কন্ট্রোল করতে পারি, তাকে যদি সিস্টেম থেকে সরিয়ে নিতে পারি, বা তাকে যদি আমরা কন্ট্রোলভাবে ইউজ করতে পারি, সেক্ষেত্রেই যিনি পোটেনশিয়ালি অ্যাফেক্টেড, যদি তিনি অ্যাফেক্টেড হন তাহলে তিনি কোয়ারেন্টাইনে আছেন বা ওয়ার্ক ফ্রম হোম করছেন কিংবা রেস্টে আছেন, কিন্তু যারা আছেন, যারা পোটেনশিয়ালি ইনফেক্টেড, তাদেরকে আমরা কন্ট্রোল করতে পারি, সেটা হচ্ছে সোর্স কন্ট্রোল। পাথওয়ে কন্ট্রোল মানে
করতে হবে কিনা সেটা এ ব্যান্ডে থাকলে আমাদের স্টাডি করতে হবে বা পর্যবেক্ষণ করতে হবে, তারপর ডিসিশনে আসতে হবে। বি ব্যান্ডের ক্ষেত্রে সোর্স কন্ট্রোল আর পাথওয়ে কন্ট্রোল দুটোই দরকার, রিসেপ্টর কন্ট্রোল না হলেও চলে, যদি সোর্স আর পাথওয়ে কন্ট্রোল ফেল করে, এফেক্টিভ না হয় তবেই। আর সি হচ্ছে রিসেপ্টর কন্ট্রোলও দরকার হতে পারে, হয়তো সি যে ব্যান্ড, এই ব্যান্ডটা হচ্ছে সবচেয়ে বেশি এক্সপোজড রিস্ক, সবকটা ফ্যাক্টর ধরে সবচেয়ে বেশি রিস্কি, তার এফেক্টেড হওয়ার চান্স সবচেয়ে বেশি, সেই জন্য তারা পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট বা রিসেপ্টর কন্ট্রোল মেকানিজমগুলোর ভেতর থাকবেন। তো এইভাবে প্রত্যেকটা প্রফেশনকে এ ব্যান্ড, বি ব্যান্ড, সি ব্যান্ডের মধ্যে ফেলে তার কন্ট্রোল মেজারগুলো, তার গাইডলাইনগুলো মেনে যদি চলা হয় এই মডেলের মাধ্যমে, তাহলে পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট কনজার্ভ করা সম্ভব, এবং তার সাথে প্রফেশনগুলো কোনটা হাই রিস্ক কোনটা লো রিস্ক এইভাবে ক্যাটেগরাইজ করা যেতে পারে। সোর্স কন্ট্রোলের এক্সাম্পল কি? সোর্স কন্ট্রোল মানে যিনি পোটেনশিয়ালি ইনফেক্টেড তাকে কন্ট্রোল করা, তো অল ইন পার্সন ইন্টারাকশন এলিমিনেশন। তো কোনো বিজনেস যদি চলে তাকে যদি ফোন বা ইন্টারনেট দিয়ে রান করানো যায়। সারফেস ক্লিন করা, যে আমরা যে অফিসে কাজ করি কিংবা যে ব্যাংকে কাজ করি, সেই তার যে সারফেস, সেই সারফেসটা ক্লিন করা এবং এমন অ্যাক্টিভিটি না রাখা যাতে রিএরোসোলাইজ হতে পারে সারফেসটা, আবার সেখানে জীবাণু চলে আসতে পারে বা ভাইরাস চলে আসতে পারে, এই অ্যাক্টিভিটিগুলোই বাদ দেওয়া। রিমোট কমিউনিকেশন মেথডস, তার মানে হচ্ছে মানে পার্সন টু পার্সন মিটিং না করে ওভার স্কাইপি, গুগল মিট এইরকম অপশানগুলো ইউজ করা, বা বিভিন্ন প্রফেশনের ক্ষেত্রে কী হতে পারে রিমোট কমিউনিকেশন মেথড সেটা বোঝা এবং সেটাকে ইউজ করা। কন্ডাক্ট এমপ্লয়ি হেলথ স্ক্রিনিংস, হেলথ স্ক্রিনিং আমরা জানি যখন অফিসে ঢুকতে হয় তখন বিভিন্ন অফিসেই হচ্ছে, বিভিন্ন মলেও দেখা যাচ্ছে যে টেম্পারেচার মনিটরিং হয়, তো টেম্পারেচার মনিটরিং হেলথ স্ক্রিনিংয়ের একটা পার্ট, তো এরকম হেলথ স্ক্রিনিংয়ের অন্যান্য আরও কী কীভাবে করা যেতে পারে সেটা ভাবা যেতে পারে। আর তারপর রিঅর্গানাইজ পাবলিক গ্যাদারিং প্লেসেস, ওয়ার্ক প্লেসের ভেতরই ক্যাফেটেরিয়া কিংবা লাঞ্চ যেখানে হয়, টয়লেট, তো এই জায়গাগুলোকে রিঅর্গানাইজ করা, এমন করা যেতে পারে যে যাতে দরজার হ্যান্ডেল না ধরেই খোলা যাচ্ছে, বা কল, জলের কল ট্যাপ আমরা টাচ না করেই খুলতে পারছি, হয়তো পা দিয়ে পুশ করে খোলা যাচ্ছে, কিংবা সেন্সার, আইআর সেন্সার দিয়ে যে বিভিন্ন মলে যে ট্যাপগুলো থাকে, তো ওতে পোটেনশিয়ালি রিস্ক বা পোটেনশিয়াল এফেক্টেড হওয়ার চান্স কম হয়। তো এইগুলোকে বলা হয় সোর্স কন্ট্রোল এক্সাম্পলস। আর পাথওয়ে কন্ট্রোল এক্সাম্পল, এটা হচ্ছে ভেতরের এয়ার, এটাকে সার্কুলেট করা বা এটাকে কন্ট্রোল করা। এটা আমরা গেস করতে পারি যে এটা অনেকটা কঠিন, কারণ এটার কোনো সহজ উপায় নেই, একটা সিস্টেম চাই, একটা মেকানিজম চাই, যেরকম প্লেস ব্যারিয়ার বিটুইন সোর্স অ্যান্ড রিসেপ্টর সো দ্যাট এরোসল ক্যানট ট্রাভেল, হয়তো একটা ট্রান্সপারেন্ট রুমের মাধ্যমে সেই ব্যারিয়ারটা হতে পারে, কাঁচের ঘরের ভেতর যেরকম স্টুডিওতে হয়, কিংবা কীভাবে করা যেতে পারে সেটা একটা ব্রেন স্টর্মিং দরকার। ইনক্রিজ দ্য অ্যামাউন্ট অফ ডাইলিউশন এয়ারটাকে ক্রমাগত সার্কুলেট করা, হিউমিডিটি, টেম্পারেচার মনিটর করা, ডেজিগনেট ক্লিন অ্যান্ড ডার্টি জোনস, অফিসের ক্লিন জোন, ডার্টি জোন আলাদা আলাদা করে দেওয়া, ক্লিন জোনের ক্ষেত্রে এক রকমের মেজার্স, আর ডার্টি জোন অর্থাৎ যে জায়গাটা পোটেনশিয়ালি অ্যাফেক্টেড তার ক্ষেত্রে আলাদা রকম মেজার এটা হতে পারে। হাই এফিসিয়েন্সি পোর্টেবল এয়ার ক্লিনার্স, লোকাল এক্সস্ট ভেন্টিলেশন, এক্সস্ট আমরা জানি যে হাওয়া বার করে দেওয়া, তো সেই রকম লোকাল এক্সস্ট ভেন্টিলেশন, এই রকম সিস্টেম। এটা হচ্ছে পাথওয়ে কন্ট্রোল আর সোর্স কন্ট্রোল। এই দুরকম কন্ট্রোল মেজারেই যদি আমরা এনশিওর করতে পারি যে এরোসল রিসেপ্টর বা যিনি অ্যাফেক্টেড নন সেই মানুষ যিনি কাজ করছেন তার কাছে পৌঁছাচ্ছে না, যদি আমরা সেটা এনশিওর করতে পারি তাহলে এই মডেলটা সাকসেসফুল হবে। কিন্তু ড্রব্যাকস আমাদের এটা মাথায় রাখতে হবে যে ক্যাটেগরাইজেশন নিডস ডেটা, আমরা ডেটার উপর বেস করে সেটাকে অ্যানালিসিস করেই বিভিন্ন প্যারামিটার বা বিভিন্ন র্যাঙ্কিং, রিস্ক র্যাঙ্কিং বা এক্সপোজার র্যাঙ্কিং, তার জন্যে কতক্ষণ কত ডিউরেশন এক্সপোজারে থাকছেন কিংবা লাইকলিহুড কত, এগুলো প্রত্যেকটাই ডেটা অ্যানালিটিক্স করে তারপর ডেটা অ্যানালিসিস করে আমায় বার করতে হবে। তো তার জন্য অনেক ডেটা চাই, যেই ডেটা হয়তো আমাদের কাছে এখন নেই কিংবা কালেকশন শুরু করতে হবে যদি এই মডেলটা আমাদের ফিউচারে ইমপ্লিমেন্ট করতে হয়। তার সাথে পাথওয়ে কন্ট্রোল শুড বি ব্যাকড বাই এক্সপার্টস। আমরা জানি যে এই যে পাথওয়ে কন্ট্রোল দেখলাম, এইগুলো প্রত্যেকটাই এক একটা সিস্টেম, এই এক একটা সিস্টেমের জন্য এক্সপার্টাইজ চাই এই সিস্টেমগুলোকে ইমপ্লিমেন্ট করার জন্য।
তো তা নিয়ে পড়াশুনো করা, তা নিয়ে স্টাডি করা, সেই নিয়ে এক্সপার্টাইজ গ্রো করা আমাদের শুরু করতে হবে এরই ভেতর। হয়তো আজ না হলেও 6 মাস পর, 1 বছর পর এটা একটা নিউ নর্মাল হয়ে যাবে ওয়ার্ক প্লেসে। তার সাথে সাথে হাই রিস্ক প্রফেশন শুড বি এস্টিমেটেড কারেক্টলি। আমরা কোনো একটা হাই রিস্ক প্রফেশনকে যদি এই মডেলে এমনভাবে এস্টিমেট করলাম যে সেটা এমনভাবে এস্টিমেট করা হলো যে তার রিস্ক র্যাঙ্ক কম দেখানো হলো, কোনোভাবে কোনো ডেটার ঠিকঠাকভাবে আসেনি বা অ্যানালিসিস করাতে কোনো ভুল হয়েছে, অ্যালগোরিদমে ভুল হয়েছে, সেক্ষেত্রে কিন্তু প্রবলেম হয়ে যাবে। কারণ পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট বাঁচানোর জন্য কিন্তু আমরা কোনো মানুষের জীবন নিতে পারবো না। তো আমাদেরকে ক্যাটেগরাইজেশন খুব ভালো করতে হবে, তার জন্য আমাদের ডেটা চাই এবং এক্সপার্টাইজ চাই। কিন্তু এই মডেলটা এই রকম চিন্তাভাবনা এখন চলছে। এবং আমাদের কাছে যদি কেউ সাজেশন চায়, আমরা এটা জানবো কেন? আমাদের কাছে যদি কেউ সাজেশন চায়, তাহলে আমরা বলতে পারি যে এই রকম লাইনে এখন চিন্তাভাবনা চলছে, ওয়ার্ক প্লেসকে আবার ঠিকঠাকভাবে ইউজ করে। কারণ আমরা লকডাউনে ফিরে যাব না, এটা কোয়াইট অবভিয়াস। তা আমাদেরকে ওয়ার্ক প্লেসে যেতেই হবে। তো সেটাকে কী করে, অনেক সময় এমপ্লয়ীদের কাছ থেকে সাজেশন চাওয়া হয়। তো আমরা যদি এগুলো সম্পর্কে অবগত থাকি তো আমরা সাজেশন দিতে পারবো, কিংবা আমরা যদি সেই ক্ষমতা থাকে যে আমাদের ওয়ার্ক প্লেসে আমরাই ইমপ্লিমেন্ট করতে পারবো জিনিসপত্র, সেক্ষেত্রেও আমরা এই জিনিসগুলো যদি জানা থাকে আমাদের অনেক সুবিধে। তো এই উদ্দেশ্যেই আমার এই পেপার অ্যানালিসিস করা। বন্ধুরা, যদি আপনাদের এরকম কাজ পছন্দ হয় তাহলে আমাদের ভিডিওটি লাইক করে দেবেন, চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটি শেয়ার করবেন আপনার পছন্দের মানুষদের মধ্যে। ভালো থাকবেন, ধন্যবাদ, নমস্কার।